সামনে রেখে সে যেই হোক, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি এবং এই প্রত্যেকটি ঘটনার বিশেষ করে জীবনহানির নিন্দা করছি। প্রিয় বন্ধুগণ, যে আশা এবং উদ্দেশ্য নিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম, এই দেশের আপামর জনসাধারণ দেশকে স্বাধীন করেছে। আজকে যেমন সাধারণ ছাত্র ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, যেটা দেখে কারো বাড়িতে আগুন লাগলে কেউ আলু পুড়ে খায়, এরকমই আজকের এই আন্দোলনের সুবাতাসে অনেকেই তাদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। সরকার ঠিক চলছে না, সরকারি দলও ঠিক চলছে না। সরকারি দল কিভাবে চলবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, কিন্তু তারা যেভাবে পরিচালনা করছে, এই সরকারি দল পরিচালনার কারণে আজকে কোটা সংস্কার আন্দোলন অন্যদের হাতে চলে গেছে, একটা রাজনৈতিক আন্দোলন হিসাবে এটা রূপ নিতে যাচ্ছে। এখানে সরকার যদি মনে করে, বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপি, তাহলে তারা সবাই ভুল মনে করছেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না, দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি, আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না। আজকে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছে, ৭১-এর মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো চেতনারই কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল, জীবন কিন্তু তারাই দিয়েছে, একেবারে অতি সাধারণ মানুষ। আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে। কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে। যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা, তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। আজকেও যারা গাড়ি ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায়নি এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন, এত দক্ষ যোগ্য পরিচালকেরা, তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন? দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে। ক্যান্সারের রোগীকে যেমন কেমো দেওয়া হয়, ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া। আমি এর নিন্দা করছি। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। সেটা ফুললেও আমি এর বিরোধিতা করতাম। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? ৭১ সালে বঙ্গবন্ধু যখন ৭ই মার্চের ভাষণ দিচ্ছিলেন, তখন সরোয়ার্দী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল। সে হেলিকপ্টারে বোমা ছিল। আজকে তো তার চেয়ে তো জঘন্য হলো। এটা কোনো ভালো কথা নয়। আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন, সবাইকে ডাকেন। শুধু আওয়ামী লীগের 14 দলের বা 14 দল দেশ না, আপনি সবাইকে ডাকেন। সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন, আলেমদেরকে ডাকেন, যাকে খুশি সবাইকে ডাকেন
এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন। জেদ ধরে থাকবেন না। কোন রাষ্ট্র কারো জেদে চলতে পারে না। আমি সেই জন্য প্রথমেই আহ্বান জানাচ্ছি, মেহরবানি করে আপনি এই কাজটা করুন। বড় ভাই কিভাবে নেবে আমি জানি না, আপনারা কিভাবে নেবেন আমি জানি না। বড় ভাইকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে, উনি আমেরিকাতে 14টা বা 15টা রোগের সামনে একটি বক্তব্য দিয়েছিলেন। আমি সেই বক্তব্যটা না হলে 100 বার করে দেখেছি। শিক্ষাগত দিক থেকে, একাডেমিক ডিসকাশনের দিক থেকে সেই বক্তব্যটি ছিল 100 ভাগে 100 ভাগ সঠিক। কিন্তু সেই বক্তব্যের মধ্য দিয়ে তাকে সবচেয়ে কুলুষিত করা হয়েছিল, সবচেয়ে কলঙ্কিত করা হয়েছিল। আমি ঢাকা প্রেস ক্লাবে আমার পরিবারের পক্ষ থেকে, বড় ভাইয়ের পক্ষ থেকে আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলাম সেখানে। হয়তো বড় ভাই সেদিন হয়তো সেইভাবে নিতে পারেননি জিনিসটা, কিন্তু আমি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ক্ষমা প্রার্থনা করার মতো সাহস সঞ্চয় করা। এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই। 68 সালে আমি এক রিক্সাওয়ালাকে আঘাত করেছিলাম। আমি এখনো স্যান্ডেল পরি, তখনও পড়তাম। ভাড়া চাওয়ার কারণে 4 আনার জায়গায় 6 আনা ভাড়া চেয়েছি। ঘন্টা 2 পরে মনে হয়েছিল আমি অন্যায় কাজ করেছি। টাঙ্গাইলের নিরালার মোড়ে আমি সেই রিক্সাওয়ালার 2 পা জড়িয়ে ধরে আমি ক্ষমা চেয়েছিলাম। আমি কিন্তু বেশি যাই নাই। লতিফ ভাইয়ের জন্য আমি যেদিন ক্ষমা চেয়েছিলাম, আমি যদি সাংবাদিকদের পা ধুয়ে পানি খেতে পারতাম তাহলে মনে হতো আমি ধন্য হয়েছি। আমি আমার জীবনে 2টি মেয়ের পা ধুয়ে পানি খেয়েছি। একটি হলো আমার মা, আরেকটা হচ্ছে আমার কন্যা কুরিসের দিকে আমি পা ধুয়ে পানি খেয়েছিলাম। আর আমার মনে হয় ঢাকা প্রেস ক্লাবে সেদিন যে সাংবাদিকরা আমার সামনে উপস্থিত হয়েছিল তাদের সবার পা ধুয়ে যদি পানি খেতাম তাও সাংবাদিকদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হতো না। কারণ আমার বক্তব্যের পরে না হলেও আমি 5 থেকে 7 মিনিট বসেছিলাম। সাংবাদিকদের আবেগ আপ্লুত হতে নেই, কিন্তু সেদিন তারা আবেগ আপ্লুত হয়েছিল। আমাকে তারা একটি প্রশ্নও তারা করে নাই। আমি 3-4 বার জিজ্ঞাসা করার পরেও আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, তারা একটা প্রশ্ন আমাকে করে নাই। তাই আজকে আমি বড় ভাইয়ের জন্য ক্ষমা চাইছিলাম। আজকে একেবারে খালাস নিয়তে একজন প্রবীণ মানুষ হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু আমার অস্তিত্ব, বঙ্গবন্ধু আমার রক্তের না হতে পারে, আমার রাজনীতির পিতা, আমি সেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম। সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি, মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন, রাজাকারের নাতিপুতি ব্যবহার করেছেন। আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনিও করেন। দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি, আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে, এত উপরে যাবে যে কোনোদিন অতটা ভাবমূর্তি আপনার কোনোদিন ছিল না। প্রিয় বন্ধুগণ, কোঠা সংস্কার আন্দোলনের দায়িত্ব দিয়েছেন আনিসুল হক এবং প্রতিমন্ত্রী নোবেল
মহিউদ্দিনের ছেলে যিনি ৭৫ আমার সঙ্গে ছিলেন, নাফেলকে, এবং সাথে মুখ্যমন্ত্রী তথ্যমন্ত্রী, একদম বোগাস। আইনমন্ত্রীর প্রতি কারো আস্থা নাই, আইনমন্ত্রী উপযুক্ত না। আস্থাবান মানুষকে দায়িত্ব দিন। সেদিন আইনমন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মতো, আমার মনে হয় না একজনও বলবে তাকে বাবার মতো, চাচার মতো। বাবার মতো, চাচার মতো হওয়ার জন্য ভাবমূর্তির দরকার, কথাবার্তার দরকার, মানুষের প্রতি ভালোবাসার দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, নেত্রীকে বলবো, বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন, যারা কোটা বিরোধী বা কোটা সংস্কারের পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ন্যায়সঙ্গত সমাধান আনতে পারে। মুক্তিযোদ্ধারা কোটা চায় না, সম্মান চায়। সেই সম্মানকে আপনারা দিয়েছেন? সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কথায় মুক্তিযুদ্ধের প্রতি যে সম্মান দেখেছি, যে দরদ দেখেছি, কাজে তো সেটা দেখা যায় না। নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের জন্য একটা সম্মান রাখার জন্য যতটুকু দরকার কোটা রাখুন। কোটা রাখুন যারা প্রতিবন্ধী তাদের জন্য, কোটা রাখুন অনগ্রসর যারা তাদের জন্য, মুক্তিযোদ্ধার জন্য রাখুন প্রতীক হিসাবে, সম্মান হিসাবে। আমরা এটা চাই। এবং যারা কোটা সংস্কার আন্দোলন করছে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমরা শান্ত হও। তোমাদেরকে অবলম্বন করে যেন দেশে কেউ অরাজকতা সৃষ্টি না করতে পারে। আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে, জামাত নিয়ে গেছে, আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে, এটাই তাদের। বিরোধী দলে যারা আছে তারা সব সময় বিরোধ করবার চেষ্টা করবে, এটাই তাদের। আমরা যখন ছিলাম আমরা সেজন্য ওই কথা বলে কোনো সুযোগ পাওয়া যাবে না। আমি আওয়ামী লীগ করি না, সেই জন্য বলছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন, দেশের মানুষ তা পছন্দ করে না। একদমই না, দেশের মানুষ তা পছন্দ করে না। তার খেলা হবে এটা পছন্দ করে না। দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই। দেশের মানুষ শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, সম্মানে থাকার জন্য দেশ স্বাধীন করেছে। আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি ঝেঁটিয়ে বিদায় করবেন কিনা, আমি জানি না। কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্তও যাতে ওবায়দুল কাদের আর দ্বিতীয়বার এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন। আমরা চিবিয়ে ভাত খাই, আমরা চিবিয়ে কথা বলি না। আজ থেকে বছর 10 আগে কবি রফিক আজাদকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, এই কবি আমার বাসায় আসলে, আমার সামনে বসলে, এক কবি যে সাধু ভাষায় সবসময় কথা বলে। কবি রফিক আজাদ খুব ভালো মানুষ ছিলেন, তার জ্ঞান ছিল টনটনা। বুঝছে স্যার, যারা খাবার টেবিলে সাধু ভাষায় কথা বলে ওরা হলো খচ্চর। খাবার টেবিলে মায়ের ভাষায় কথা বলে, মানুষ সাধু ভাষায় খাবার টেবিলে বইয়ের ভাষায় কথা বলে। ঠিক এইরকম ওবায়দুল কাদের সাহেব যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন, আমি আজই বলবো তাকে ঝেঁটিয়ে বিদায় করেন। ওবায়দুল কাদের না থাকলে এরকম অরাজকতা হতো না, হতো কম, এর থেকে কম। 1971 সালে 11ই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম। সন্ধ্যা হয় হয়, এত বড় একটা যুদ্ধ গেছে। আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল না। 25শে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল। বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পড়ে